Good evening সবাইকে। আমাদের অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্স organized by Department of Physics, Holdia Government College in collaboration with the Uncertainty Principle, Your Career Guide. Just a minute. আমাদের এই কোর্সে একটা মানে খুবই মানে অনেক রকম টপিকের উপর ক্লাস চলছিল, তার মধ্যে একটা অমূল্য মানে কি বলবো আমাদের অ্যাসেট বলতে পারি আমি, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর ক্লাস। কারণ আমি এটা এই কারণেই বলছি, এবং জানি না শোভনদা কি বলবে, মানে আমি একটু বাড়িয়ে বলছি না, কারণ কোয়ান্টাম মেকানিক্স এর অ্যাপ্রোচ তো নানান রকমের হয়। এবার শোভনদা যেই অ্যাপ্রোচে কোয়ান্টামটা পড়িয়েছেন সেটা আমি কোনো বইতে তো আমি আগে পড়িনি, মানে আমি শোভনদার ক্লাসেই আমি ওটা প্রথম দেখলাম, মানে পুরোপুরি ম্যাট্রিক্স দিয়ে শুরু করে তারপর সেখান থেকেই কোয়ান্টামের যা সবকিছু, এমনকি লাস্ট ক্লাসে হচ্ছে যে প্রিন্সিপাল অফ সুপারপজিশন সেটাও মানে ডেভেলপ করতে করতে সেই অবধিও মানে শোভনদা এক্সপ্লেন করেছেন। তো সেজন্য শোভন স্যারকে সত্যি আমার স্পেশাল থ্যাঙ্কস, মানে এটা একটা আমাদের অ্যাসেট হিসাবে থেকে যাবে এবং পরে আমরা অনেক স্টুডেন্টদেরকে এই মানে ক্লাসের লিঙ্ক গুলো পাঠাতে পারবো। তো শোভনদাকে আমি একটা স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি সেজন্য, এবং আজকের ক্লাসে ওয়েলকাম করছি। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আজকে কিন্তু শোভন স্যারের লাস্ট ক্লাস, সেজন্য তোমাদের ডাউট থাকলে বা মানে পুরো কোর্সটা তো তোমরা করলে, কোনো কোশ্চেন থাকলে আজকে স্যারকে করে নিও, পরে যদিও মেল করতে পারবে, কিন্তু আর কি আজকে তো লাইভে ইন্টারাক্ট করছো, তো ডাউট ক্লিয়ার করা হলে আজকে করে নিও। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি তাহলে একটা কাজ করি, আমি আগের দিন অনেকেই ছিল না, হয়তো সেটাই কি রিপিট করব না কি করা যায়, মানে তাতে হ্যাঁ ওটা না একটু রিপিট করলে মনে হয় ভালো হবে। সেটাই আমার মনে হয়। শুধু শুধু এই দেখো, টু স্টেট প্রবলেম যদি কেউ কোয়ান্টাম মেকানিক্সে বুঝে যায় না, তাহলে এন্টায়ার কোয়ান্টাম মেকানিক্সটা তার কাছে মোটামুটি চলে আসে। সত্যি সত্যি ঠিক, একদমই ঠিক একদম। বলেছো। দেখো, তুমি প্রবাবিলিটি ওখানে আছে, প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড আছে, এভরিথিং। এবং টানেলিং হ্যাঁ সবই এবং তো। এবং ঘটনাটা কি, সবচেয়ে যেটা আমাদের কাছে মিস্ট্রি যেটা লাগে, যে কোয়ান্টাম সুপারপজিশন, যে একই সময়ে দুটো দরজা দিয়ে আমি যেতে পারছি, সেই মানে এটারও প্রবাবিলিটি রয়েছে, এটারও প্রবাবিলিটি রয়েছে, মানে দোজ আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। যেটা ক্লাসিক্যাল প্রবাবিলিটিতে কি হয়, আইদার এটা অথবা আইদার হেড অর টেল। হ্যাঁ, কিন্তু সুপারপজিশন হিসেবে কোনো একটা মানে দুটোরই, এরও কিছুটা প্রবাবিলিটি ওরও কিছুটা প্রবাবিলিটি সাইমালটেনিয়াসলি, এইটা কিন্তু এটা মানে কোয়াইট ইনহারেন্ট ইন কোয়ান্টাম মেকানিক্স। হ্যাঁ, আর এত সুন্দর গ্রাফিক্যালি ব্যাপারটা চলে এলো, মানে আমি সত্যি বলছি ওটা ওই অ্যাপ্রোচটা সত্যি আমার দারুণ লেগেছে। হ্যাঁ দেখো, আমার বারবার মনে হয়েছে যে ম্যাট্রিক্স মেথড দিয়ে শেখাটা সবচেয়ে ভালো, কারণ আমরা 2x2 ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করতে পারি। ফাংশন যখন তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আনছো, তখন কিন্তু বিষয়টা কি হচ্ছে, ফাংশন কিন্তু অনেক জটিল জিনিস, তার কন্টিনিউটি, তার কোথাও সিঙ্গেল ভ্যালুডনেস, বাউন্ডারি কন্ডিশন, অনেকগুলো বিষয় জড়িয়ে আছে, তাই না? পার্টিকেল ইন এ বক্সে তুমি দেখবে বাউন্ডারি কন্ডিশনস লাগছে, আবার কোথাও ইনিশিয়াল কন্ডিশনস লাগবে। ফলে আমার যেটা মনে হয় যে সত্যি কথাই, আমি এইভাবে বিষয়টাকে দেখি যে, দেখো কোয়ান্টাম মেকানিক্সে আমরা কি করি, যে স্টেট অফ দ্য সিস্টেম, স্টেট অফ দ্য সিস্টেম, ঠিক, এইটাকে আমরা লিখি যে একটা অ্যাবস্ট্রাক্ট নোটেশন, আমি কোনো রিপ্রেজেন্টেশন দিচ্ছি না, সাইটি। এবারে প্রশ্নটা হচ্ছে যে স্টেট অফ দ্য সিস্টেম কি হতে পারে, যে একটা বক্সের মধ্যে একটা পার্টিকেল আছে, পার্টিকেল ইন এ বক্স, একটা এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হতে পারে যে তোমার অ্যামোনিয়া মলিকিউল, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এটা এন পার্টিকেলটা, এটা 3টে হাইড্রোজেন অ্যাটম। এবারে এই এন পার্টিকেলটা এবারে একবার আপার হাফে থাকছে, এই ওপরের দিকে থাকছে প্লাস জেডে, আবার একবার মাইনাস জেডে টানেল করে চলে আসছে। এটা একটা স্টেট অফ দ্য সিস্টেম। এরকম অনেকগুলো স্টেট অফ দ্য সিস্টেম, যেমন একটা 2 স্টেট অ্যাটম, তার একটা গ্রাউন্ড স্টেট, একটা এক্সাইটেড স্টেট, এটাও একটা 2 লেভেল সিস্টেম। আবার 3 লেভেল সিস্টেম হতে পারে,
তিনখানা এনার্জি স্টেট আছে তার। একটা গ্রাউন্ড, ফার্স্ট এক্সাইটেড স্টেট E1, সেকেন্ড এক্সাইটেড স্টেট E2। এবারে এবারে আমি আরো এক্সটেন্ড করলে কি হতে পারে না, এন এন লেভেল স্টেট হতে পারে, এন লেভেল স্টেট হতে পারে। তো আমরা আলোচনা করছিলাম যেটা হচ্ছে যে এই যে স্টেট অফ দ্য সিস্টেম, কোনো একটা পার্টিকুলার স্টেট অফ দ্য সিস্টেম বা অ্যাটমের বা মলিকিউলের স্টেট অফ দ্য সিস্টেম কিভাবে ইভলভ করে আন্ডার সাম নোন হ্যামিল্টনিয়ান। এটাই হচ্ছে মানে বেসিক কোয়ান্টাম মেকানিক্স এইভাবে কাজ করে যে আমি সাইটিটা আমার আননোন, দিস ইজ আননোন, এই সাইটি ইজ আননোন, কিন্তু আমি আমার হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম, দিস ইজ হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম, ইট ইজ নোন। এবারে কি আমি কি দেখো, সিম্পল সিস্টেমের জন্য হ্যামিল্টনিয়ানটা নোন, সিম্পল সিস্টেম। কিন্তু যদি খুব কমপ্লিকেটেড সিস্টেম হয় তখন এটা এটা দুরকম হতে পারে, একটা নোন হতে পারে, একটা আননোন হতে পারে। আননোন মানে কি? আননোন মানে তোমাকে তখন একটা ম্যাথমেটিক্যাল মডেলিং এর জায়গায় যেতে হবে। অর্থাৎ এই হ্যামিল্টনিয়ানটাকে তুমি আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্ট করবে, করে তুমি কিছু অঙ্ক টঙ্ক করে তুমি কিছু এনার্জি ভ্যালুস বার করবে, আইগেন ভ্যালুস। অর্থাৎ পার্টিকেলটার এনার্জি ভ্যালুস গুলো কি, অর্থাৎ এনার্জি স্পেকট্রামটাকে তুমি দেখবে। এনার্জি স্পেকট্রাম আমরা স্পেকট্রোস্কোপিতে তাই করি, এনার্জি স্পেকট্রাম। তাহলে এনার্জি স্পেকট্রাম, ধরো আমি একটা কমপ্লিকেটেড সিস্টেমের, মেনি বডি সিস্টেমের আমি এনার্জি স্পেকট্রামটা জানি ফ্রম এক্সপেরিমেন্ট, সেখান থেকে আমার কিছু ধারণা হয়েছে। কিন্তু থিওরিটিক্যালি আমাকে কি করতে হবে, এই যে হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম, এটাকে আমাকে করতে হবে কি, এর একটা ম্যাথমেটিক্যাল মডেল করতে হবে, ম্যাথমেটিক্যাল মডেলিং। এইখানেই তোমার এই ম্যাথমেটিক্যাল মডেলিং এর জায়গাটা আসছে। ফলে সেই হ্যামিল্টনিয়ানটাকে আমি কনস্ট্রাক্ট করে আমি তারপর আমি এই ফাইনালি আমি এই সাইটিটা বার করব, করে যাতে এক্সপেরিমেন্টের সঙ্গে মেলে, সেটাই এক্স্যাক্টলি। তারপরে আমি দেখব যে এই এনার্জি স্পেকট্রামটা যেটা আমি এক্সপেরিমেন্টে পেয়েছিলাম তার সঙ্গে তার কতটা কাছাকাছি যেতে পারলাম। যদি না যেতে পারি তখন তার মানে কি, এই যে ম্যাথমেটিক্যাল মডেল, এটা তখন এর মধ্যে একটা কিছু শর্টকামিংস আছে, তাহলে এটাকে আবার পাল্টাবো আমি। এইভাবেই মানে কাজগুলো হয় এইভাবে। তো আবার কিছু সিম্পল সিস্টেম যার হ্যামিল্টনিয়ান আমরা অলরেডি জানি, হ্যামিল্টনিয়ান, তো তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেগুলো স্ট্যান্ডার্ড টেক্সট বই প্রবলেম চলে এসেছে, হারমোনিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটম, তারপরে পার্টিকেল ইন এ বক্স, তারপর পার্টিকেল আন্ডার এ স্টেট পোটেনশিয়াল, এই যে সব প্রবলেম গুলো, এগুলো সব স্ট্যান্ডার্ড প্রবলেম। কিন্তু যখনই নন স্ট্যান্ডার্ড প্রবলেম করতে হয় তখন এই ম্যাথমেটিক্যাল মডেলিং এর প্রশ্নটা আসে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবারে আমি আগের দিনের বিষয়টায় আসি। তার মানে আমার বিষয়টা হচ্ছে যে এই কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে গভর্নিং ইকুয়েশন হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শর্ডিঙ্গার ইকুয়েশন, এইটা। এবারে প্রশ্ন হচ্ছে যে এই হ্যামিল্টনিয়ানটা এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, টাইম ডিপেন্ডেন্ট হতে পারে। হ্যামিল্টনিয়ান মে বি টাইম ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট, দুরকম হতে পারে। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে হ্যামিল্টনিয়ানটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, এটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট। এই যে সাইটা আমি লিখেছি তার সাথে একটা ব্র্যাকেটে আমি টি দিয়েছি, তার মানে এই সাইটি
ইট ইভলভস উইথ টাইম। এই নোটেশনটার মানে হচ্ছে সাই, এই ভেক্টরটা, ইট ইভলভস, সাই ইভলভস উইথ টাইম, উইথ টাইম। সে কিভাবে ইভলভ করে? না, সেই গভর্নিং ইকুয়েশনটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। এটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন। দেখো, তাহলে আমি আবার লিখছি যে এটা আমার গভর্নিং ইকুয়েশন। এইচটা অপারেটর। এবারে দেখো, এই ইকুয়েশনটা আমি মোটামুটি দেখতে পাচ্ছি একটা টাইম ডেরিভেটিভ আছে। দেখো, এই ইকুয়েশনটার বিভিন্ন রকম স্ট্রাকচার হতে পারে। এটা একটা মানে ম্যাট্রিক্স দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি, মানে এই সাইটিটা, মানে এই ভেক্টরটা, এটা কখনো একটা ম্যাট্রিক্স, কোলাম ম্যাট্রিক্স মানে একটাই কোলাম, মানে এরকম হতে পারে। একটা কোলাম, শুধু এলিমেন্ট গুলো হচ্ছে C1, C2। C1 is a function of time, C2 is also a function of time। এরকম হতে পারে। এটা হতে পারে, এটা হলো 2x1। আবার হতে পারে এটা কিছু প্রবলেমে n×1, n নাম্বার অফ এলিমেন্টস আছে C1 থেকে Cn। তাহলে এই ভেক্টরটাকে আমি চেহারা দিতে পারছি যে অনেক রকম, 2x1, n×1, এইভাবে। অথবা আমি এটাকে আরেকটা ভাবে বলতে পারি যে কোনো প্রবলেমে, হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের জন্য এটাকে আমি একটা ওয়েভ ফাংশনের চেহারা দিতে পারি। ওয়েভ ফাংশন, এটা কিন্তু ফাংশন। তাহলে কি না, আমার এই যে একটা অ্যাবস্ট্রাক্ট একটা নোটেশনে আমি এই শ্রোডিঙ্গার ইকুয়েশনসটাকে আমি লিখেছি, এটাকে আমি বিভিন্ন বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন রকম ইকুয়েশন আসবে, আমাকে সলভ করতে হবে। কিরকম? যেমন আমরা আগের দিন যে প্রবলেমটা করছিলাম, যে একটা টু লেভেল সিস্টেম, অথবা এটা একটা প্রবলেম টু লেভেল অ্যাটমিক সিস্টেম, এর দুটো স্টেট আছে, একটা জি, একটা ই। সেকেন্ড প্রবলেম কি ছিল? না, অ্যামোনিয়া মলিকিউল, তিনটে হাইড্রোজেন অ্যাটম একটা প্লেনে বসে আছে, আর নাইট্রোজেন অ্যাটম সে এইভাবে একবার এই 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 স্টেট থেকে আবার নিচের স্টেটে আসছে। তাহলে এখানে এই নাইট্রোজেন অ্যাটমের এই ওঠানামাটাকে, এটা এটা দুটো দুটো স্টেট স্টেট অফ দ্য সিস্টেম φ1 এবং φ2 হিসেবে আমি ডেজিগনেট করছি। বেশ, এবারে দেখো, এই φ1 φ2 এর একটা আরবিট্রারি কোন একটা, এই φ1 φ2 কে আমি বলছি বেসিস। বেসিস, এবং শুধু বেসিস বললে হবে না, এই বেসিস সেটগুলো আমি এমন ভাবে চুজ করেছি যেন এরা অর্থ নর্মাল বেসিস সেট। কেউ বলবে একজন যে অর্থ নর্মাল বেসিস সেট বলতে কি বুঝি? ইনার প্রোডাক্ট উইথ ইটসেলফ হচ্ছে 1, এবং
phi1 phi2 0 phi1 phi2 0। এটাকে কম্প্যাক্ট ফর্মে আমি একটা লেখা শিখিয়েছিলাম। এটা কি শিখিয়েছিলাম? এটাকে লেখা শিখিয়েছিলাম যে এটা 0, ঠিক আছে। এই বিষয়টাকে আমি একটা নোটেশন দিয়ে শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যে phi i phi j ইকুয়াল টু ডেল্টা i j। এটাকে বলা হয় ক্রনিকার ডেল্টা। ক্রনিকার ডেল্টা তার মানে এটা কি, যে আমি এরকম একটা অর্থনর্মাল সেট আমি নিয়েছি, সেট অফ বেসিস ভেক্টরস, অর্থ নর্মাল, দোজ আর অর্থোগোনাল, সেটা এইটা। আর আর ইন্ডিভিজুয়ালি দে আর নর্মালাইজড। ক্লিয়ার? তাহলে তাহলে নাইট্রোজেন অ্যাটম এই যে ওপর নিচ করছে, তাহলে এইটা তার গভর্নিং ইকুয়েশন। টাইম ডিপেন্ডেন্ট শর্ডিঙ্গার ইকুয়েশনসটা হচ্ছে তার গভর্নিং ইকুয়েশন। তাহলে এবার এই প্রবলেমটাতে আমি ঢুকি, যে সাইটিটাকে, এটা হচ্ছে পার্টিকুলার স্টেট আর এটা হচ্ছে বেসিস। তাহলে এই স্টেটটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে আমাকে এই দুটো বেসিসের ব্যবহার করতে হবে। বেসিস ভেক্টরস কটা? দুটো। দুটো। তাহলে আমাকে কি করতে হবে না, সাইটিটাকে আমাকে লিখতে হবে, সাইটিটাকে C1 phi1 প্লাস C2 phi2। দেখো বাঁ দিকে একটা টাইম ডিপেন্ডেন্স আছে, তাহলে ডান দিকে বেসিস গুলো টাইম ইন্ডিপেন্ডেন্ট। সিটাকে টাইম তাহলে এই টাইম ডিপেন্ডেন্ট। C1 C2 গুলো হবে আমার টাইম ডিপেন্ডেন্ট। টাইম ডিপেন্ডেন্ট। আচ্ছা দেখো, অর্থনর্মাল বেসিস সেট নেওয়ার সুবিধেটা কি? সুবিধেটা হচ্ছে এটাকে আমি একটা সামেশনের মধ্য দিয়ে লিখতে পারি, i ইকুয়াল টু 1 to 2 CIT phi i। CIT i একবার 1 বসবে, একবার 2 বসবে, তাহলে এখান থেকে আমি এখানে যেতে পারি। ক্লিয়ার? আচ্ছা বলো এবার C1T কি করে পাবো আমি? C1T কি করে পাবো বলো এবার। একটা ইনার প্রোডাক্ট লাগবে, সাইটির সাথে কি ইনার প্রোডাক্ট করলে আমি C1T পাবো? বলো, তুমি এই সিম্পল জিনিসটা বলো আগে। ভি সমান i ইউনিট ভেক্টর V1 প্লাস জে ইউনিট ভেক্টর V2। তাহলে আমি কি করলে V1 পাবো? এই কোফিসিয়েন্টটা আমি কি করে পাবো? কি হলো? এই V1টা পাবো কি করে? V1 বা আমি V2 কম্পোনেন্ট গুলোকে জানতে চাইছি, কি পাবো? না আমি করব ভি ডট আই। আর কারণ সেটা হচ্ছে আই ভি ডট জে। আর এটা হবে ভি ডট জে। কারণ আই আর জে এরা হচ্ছে অর্থ নর্মাল সেট অফ বেসিস ভেক্টরস। তোমার এখানে আই আর জে এরা হচ্ছে অর্থ নর্মাল সেটস অফ বেসিস ভেক্টরস, কারণ এরা ইউনিট ভেক্টর, অর্থ নর্মাল সেট অফ বেসিস ভেক্টর। এবারে তুমি খেয়াল করো, তাহলে এখানে কি হবে? C1টা কি করে পাবো? সেম সেম ফরম্যাটে ভ্যালু। এখানে হচ্ছে কি না,
ভি ফাই ওয়ান ডটেড উইথ, মাল্টিপ্লিকেশন করতে হবে। এটা ফাই ওয়ান দিয়ে ইনার প্রোডাক্ট নিতে হবে, ফাই ওয়ান, তাহলে সি ওয়ান পাবো। সি টু কি করে পাবো? ফাই টু দিয়ে করতে হবে। ফাই টু দিয়ে পাবো ইনার প্রোডাক্ট। আচ্ছা, এখানে সি ওয়ান মানে হচ্ছে সাইটিটাকে আমি ডান দিকে রেখেছি, ফাই ওয়ানটাকে বাঁ দিকে রেখেছি। আমি যদি এরকম এরকম লিখতাম যে এটাকে যদি ঘোরানো থাকতো, তাহলে এটা কি সি ওয়ানই থাকতো, পেতাম? না, অর্ডার তো অর্ডারের উপর ডিপেন্ড করে তো। না না, ধরো ধরো আমি এইভাবে লিখলাম, ধরো একটা লিখলাম যে এই প্রবলেমে সাইটি কেউ একজন করলো সাইটি ইনার প্রোডাক্ট উইথ ফাই ওয়ান, এটা কি পাবো আমি? এইটা যদি ওপরেরটা যদি সি ওয়ান দেয়, তাহলে এইটা কি দেবে? তাহলে তোমাকে প্রথমে এটাকে এটাকে ডুয়ালে দিতে হবে, এটাতে ব্রা ভেক্টর করতে হবে। হ্যাঁ স্যার। তাহলে এইটার অ্যান্সার কি হবে একটু করে বলবে আমাকে? এটাকে যদি আমি ব্রা ভেক্টর হিসেবে নিই, তাহলে এইটা ডান দিকটা কি হবে? এর ডান দিকটা একটু করে বলো তো। স্যার কিটা বলে বলুন। আমি কি বলতে চাইছি সেটা? হুম। আমি বলতে চাইছি এই প্রোডাক্টটা কি হবে, এই যে প্রোডাক্ট এইটা, তোমার তো এখানে কেট সাইটি আছে, তাহলে তোমার এখানে ব্রা সাইটি লাগবে তো। হ্যাঁ। তাহলে কি করব একটু বলো, এইটার অ্যান্সার কি হবে? এটা কোন কম্পোনেন্টটা হবে? সি ওয়ান হবে না সি টু হবে, না অন্য কিছু হবে? আচ্ছা, আমি নেক্সট পেজে যাচ্ছি। দেখো, তুমি লিখেছো সাইটি সমান সি ওয়ান টি ফাই ওয়ান প্লাস সি টু টি ফাই টু, এটা লিখেছো। এবারে তুমি কি করলে না, সাইটির সঙ্গে ফাই ওয়ানের ইনার প্রোডাক্ট নিলে, তাহলে কি পাবো আমি? বাঁদিক থেকে ফাই ওয়ান আনলাম, তাহলে ফাই ওয়ান ইনার প্রোডাক্ট ওয়ান, তাহলে আমি পাবো সি ওয়ান টি, সি ওয়ান টি ফাই ওয়ান, কারণ বাঁদিক থেকে ফাই ওয়ানটা অপারেট হয়েছে, ব্রা ফাই ওয়ান প্লাস সি টু টি ফাই টু। তাহলে এটা কি হবে? এটা জিরো, এটা ওয়ান, তাহলে আমি পাচ্ছি সি ওয়ান টি। সিমিলার ওয়েতে তুমি যদি ফাই টু সাইটি এটা করো, তাহলে কি পাবে? কি পাবে? সি টু টি। সি টু টি, ঠিক একই নিয়মে। আচ্ছা, এবার আমার প্রশ্নটা যেটা হচ্ছে যে আমি মনে করো আমি এইটা আমার চাই, ধরো সাইটি ফাই ওয়ান,
দেখো এখন অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। এটার উত্তর আমি চাইছি, কি করব আমি? তাহলে প্রথমে এই যে কেটস আইটি আছে, আমার এখানে লাগবে কিন্তু ব্রাস আইটি। তাহলে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে ব্রাস আইটিটাকে আমি লিখে ফেলবো। তাহলে এটা হয়ে যাবে ব্রা ফাই 1 প্লাস ব্রা ফাই 2। কারণ সবসময় দেখো এই ব্রার সাথে এই ব্রা যোগ হবে, লিনিয়ার কম্বিনেশন। কোফিসিয়েন্ট কি হবে বলো এবার, কোফিসিয়েন্টটা কি হবে? C1 C1 আর C2। স্টার কমপ্লেক্স ও আচ্ছা কনজুগেট হয়ে যাবে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে, কারণ এই ভেক্টরটা হচ্ছে কমপ্লেক্স ভেক্টর স্পেসের ভেক্টর। কোয়ান্টাম মেকানিক্সে যে সাইড কথা বলো না, সেই সাইটা হচ্ছে কমপ্লেক্স ভেক্টর। হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটা যেই আমি অর্ডারটা চেঞ্জ করলাম, তখন আমার এই কোফিসিয়েন্টটা হবে C1 স্টার টি। আর সাইটি সঙ্গে যখন আমি ফাই 2 করব, তখন এটা হয়ে যাবে C2 স্টার টি। আর সবসময় মনে রাখবে যে কমপ্লেক্স নাম্বার যদি আবিষ্কার না হতো, তাহলে কোয়ান্টাম মেকানিক্স আসতো না। আচ্ছা। ঠিক আছে? কিন্তু রিয়েল ভেক্টর স্পেসে এরকম ব্যাপারটা নয়। যেমন মনে করো কমপ্লেক্স ভেক্টর স্পেসে কি হয়, দুটো ভেক্টর নিলাম, একটা হচ্ছে সাই 1 আর একটা হলো সাই 2। আমি দুটো ভেক্টরের ইনার প্রোডাক্ট করতে চাইছি, সাই 1 সাই 2। সাই 1 ইনার প্রোডাক্ট উইথ সাই 2, এটা সমান মনে করো তুমি পেলে ধরো 2 + 3i পেলে, একটা কমপ্লেক্স নাম্বার। এবারে এইটা কি হবে, সাই 2 ইনার প্রোডাক্ট উইথ সাই 1, এর কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে। তার মানে কি হবে, 2 - 3i। 3 তার মানে আমি দেখতে পাচ্ছি যে সাই 1 ইনার প্রোডাক্ট উইথ সাই 2 নট ইকুয়াল টু সাই 2 সাই 1 তার কমপ্লেক্স কনজুগেটের সঙ্গে সমান। ক্লিয়ার? হ্যাঁ। এটা তফাৎটা কোথায় দেখো, রিয়েল ভেক্টর স্পেসের ভেক্টর গুলোর সঙ্গে এইটার তফাৎ কি দেখো। তুমি রিয়েল ভেক্টর স্পেসে মনে করো দুটো ভেক্টর নিলে, একটা নিলে R1 আর একটা নিলে R2। তুমি যেমন করে এইচএসে লিখতে, আমি তেমন করেই ভাবছি। তাহলে তুমি একবার R1 ডট R2 করলে, আর একবার করলে R2 ডট R1। দুটোর ভ্যালু কি আলাদা হবে না একই হবে? একই হবে, কমিউটেটিভ ল। একই হবে, কিন্তু কমপ্লেক্স ভেক্টর স্পেসে কিন্তু এই রুলটা কিন্তু পাল্টে যাচ্ছে। হ্যাঁ স্যার। এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। তোমরা যে এইচএসে যে ভেক্টরের ডট প্রোডাক্ট করেছো, তখন কিন্তু R1 ডট R2 মানে হচ্ছে R2 ডট R1। আমি এটাকে ডিরাক নোটেশনে আমি লিখতে পারি কিভাবে, না ডিরাক নোটেশনে এইভাবে লিখবো, R1 R2 সমান R2 R1। এটা রিয়েল ভেক্টর স্পেসের গল্প, রিয়েল ভেক্টর স্পেস। আর এটা হচ্ছে কমপ্লেক্স ভেক্টর স্পেস। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার গেছে। বেশ, এবারে তুমি দেখো আমি কোফিসিয়েন্ট গুলোকে বার করে ফেলেছি। কোফিসিয়েন্ট C1 C2, এই জন্য অর্থনর্মাল বেসিস সেটটা খুব ইম্পর্টেন্ট।
এবারে তুমি দেখো তোমার এটা কি না IH কার্ড DGT সাইটি ইকুয়াল টু H সাইটি। এবারে তুমি বাঁ দিক থেকে φ1 ব্রা φ1 দিয়ে অপারেট করো, ব্রা φ1। তাহলে বাঁ দিকে যদি তুমি অপারেট করো তাহলে তো ডান দিকেও করতে হবে। তাহলে IH কাট DGT এইখানে চলে আসবে φ1টা। তাহলে বাঁ দিক থেকে ইনার প্রোডাক্ট হয়ে গেল, φ1 নিয়ে এলে ব্রা φ1। তাহলে এখানে কি হবে না φ1 H সাইটি, কারণ মাঝখানে কিন্তু একটা অপারেটর বসে আছে, ফলে ব্রা φ1 ওকে টপকে ওদিকে যেতে পারবে না। এটা অপারেটর, এইচটা হচ্ছে অপারেটর। তুমি যদি ম্যাট্রিক্সের ল্যাঙ্গুয়েজে ভাবো, ম্যাট্রিক্সের ল্যাঙ্গুয়েজ আমি পরে আসছি। এবারে তুমি সাইটিটাকে এক্সপ্যান্ড করো। দেখো এইটা কি তুমি আগে কোথাও করেছো? এই যে দেখো আগের স্টেপ গুলোতে এইটা, এই ইনার প্রোডাক্টটা হবে তো C1T। গুড, তাহলে এইটা হবে IH কাট DGT C1T সমান, এখানে কি হবে একটু বলবে? এইখানটা রাইট হ্যান্ড সাইডে এটাকে এক্সপ্যান্ড করো, এইটা দিয়ে, এটা দিয়ে এক্সপ্যান্ড করো এটাকে করে তোমার কটা টার্ম বেরোবে এরকম পাবে কি দেখো তো? I1 মাঝখানে H, এটা হবে এটা হবে আবার φ1, কিন্তু এর সঙ্গে থাকবে C1, C1টা স্কেলার, ওটা কেটের বাইরে নিয়ে নেওয়া যেতে পারে। সেকেন্ড টার্মটা কি হবে? এর তো দুটো টার্ম, সাইটির দুটো টার্ম, তাহলে আবার হবে φ1 H φ2, এটা হবে C2T। কি ঠিক আছে না আবার বলতে হবে এটা? না স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবারে এটাকে আমি লিখতে পারি অর IH কার্ড DGT C1T ইকুয়াল টু এই যে ইনার প্রোডাক্টটা, এই যে ইনার প্রোডাক্টটা এটা একটা নাম্বার দেবে বেসিক্যালি, সেটাকে আমি সেই নাম্বারটাকে আমি নোটেশন দিচ্ছি H11। ইনার প্রোডাক্ট মানেই হচ্ছে একটা নাম্বার, আর এটাও এটা C1T, পরেরটাকে আমি নোটেশন দেব সেটাও নাম্বার H12, এই 1 এই 2 ইন্ডেক্স, এটা হবে C2T। তাহলে তুমি দেখো আমি একটা ডিফারেন্সিয়াল ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি পেয়ে যাচ্ছি। এবং সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনসটা এখানে টাইমের সাথে ভ্যারি করছে C1টা, রাইট হ্যান্ড সাইডে C1ও আছে C2 আছে, এটাকে বলা হয় কাপলড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কি বলা হয়? কাপলড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, এই যে এখান থেকে এই যে ব্রা φ1 দিয়ে অপারেট করে আমি এই ইকুয়েশনটাতে যেতে পারলাম। এবারে তুমি যদি ব্রা φ2 দিয়ে অপারেট করো কি হবে? এই পুরো ঠিক আগের মতোই করো তো, কি হবে? আমি কি ইকুয়েশন পাবো? IH কার্ডের DGT C2T হবে। IH কার্ড DGT C2T, হ্যাঁ, সমান φ2 মানে ব্রা φ2 হ্যাঁ H H সাই T
না, ফাই ওয়ান আসবে একটা আবার। ফাই ওয়ান আসবে C1T, তাহলে সেটাকে আমি লিখবো H1 to C1T, আগের নোটেশনের মতো। হ্যাঁ হ্যাঁ। আর প্লাস H21, H21 21 হবে না 22? 22 22 C2T। C2T, এটাও কাপল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমি বলতে পারি যে Hij, এই যে নোটেশনটা আমি ব্যবহার করেছি Hij, এটা সমান হচ্ছে ফাই আই H ফাই টু ফাই জে, আই আর জে এখানে 1 থেকে 2 অবধি রান করবে, কি তাই তো? হ্যাঁ স্যার। সেটা কি দেখে নাও নতুন এবার এখান অপারেটর থেকে কোনটা, মানে Hij, না এটা একটা স্কেলার? এটা স্কেলার, ইনার প্রোডাক্ট হচ্ছে না, এইদিকে ব্রা আছে, ডান দিকে কেট আছে, মাঝখানে তোমার থাকুক না অপারেটর, আচ্ছা আচ্ছা, কিন্তু এটা স্কেলার, একটা নাম্বার। ঠিক আছে। তাহলে তাহলে আমি এবারে নেক্সট পেজে যাচ্ছি। তাহলে আমি দুটো ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে IH কাট DDT C1T সমান H11 C1T প্লাস H12 C2T। সেকেন্ড ইকুয়েশন পেলাম IH কাট DDT C2T সমান H21 C1T প্লাস H22 C2T। ঠিক আছে লেখা? হ্যাঁ স্যার, ঠিক আছে। এবারে আমি একটা জেনারেল লিখলাম যে এই HIG মানে হচ্ছে IJ সমান ফাই আই হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম, আর এদিকে ফাই জে। আই আর জে রান করবে, আই জে এটা রান করবে 1 আর 2, আই রান করবে 1 থেকে 2 আর জেও রান করবে 1 থেকে 2। এই নোটেশনটার এটাই মানে। এবারে তুমি একটা খেয়াল করো, বেসিস এটা 2 স্টেট প্রবলেম, 2 লেভেল প্রবলেম। আমার হিলবার্ট স্পেসের ডাইমেনশন কত? n ক্রস n, হ্যাঁ n ক্রস n। কেন ভাই, কটা বেসিস ভেক্টরস আছে? আচ্ছা সরি, 2 ক্রস 2 হবে স্যার। তাহলে বেসিস ভেক্টরস আছে দুটো, ফাই ওয়ান ফাই টু। হ্যাঁ স্যার। সেই বেসিসেই আমি, তাহলে হিলবার্ট স্পেস হচ্ছে 2 ডাইমেনশনাল। তাহলে 2 ডাইমেনশনাল হিলবার্ট স্পেস, হিলবার্ট স্পেস, দুটো বেসিস ভেক্টরস আছে। এবারে বেসিস ভেক্টরস এর আমি যদি ভেক্টর গুলোকে এইভাবে ডেজিগনেট করি, মনে করো ফাই ওয়ান হচ্ছে 1 0 আর ফাই টু হচ্ছে 0 1, তাহলে বেসিস ভেক্টরস গুলো হচ্ছে 2 ক্রস 1। কি ঠিক আছে না ভুল আছে? না ঠিক আছে। তাহলে আমাকে বলো তো যে এখানে এই যে মাঝখানে যে হ্যামিল্টনিয়ান, এটা কি হবে? এটা ভেক্টর না ম্যাট্রিক্স না কি হবে?
φ1 φ2 হচ্ছে 1 0 আর 0 1। তুমি বলো এবার, মনে করো H11 না, H11 কি হবে? এই φi-টা কি? এই φi-টা এটা হচ্ছে φ1, তাহলে আমি লিখি φ1, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে ব্রা φ1। এবারে বলো, এই φ1টা হচ্ছে 1 0, কেট φ1, তাহলে ব্রা φ1 কি হবে? এটা কি কলাম হবে না রো হবে? হ্যাঁ, রো হবে 1 0, তাহলে বসে গেল। তাহলে এবার অনুমান করো যে আমি আগেই বলেছি যে H11 একটা নাম্বার, তাহলে হ্যামিল্টনিয়ানটা কত বাই কত হবে? এটা 2 × 1, এটা 1, এটা 1 × 2 রো ভেক্টরটা। আর এইটা কি হবে? এইটা কত বাই কত হবে? একজনের কথা শুনতে পাচ্ছি না, কিছু বলছো কিন্তু আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। হ্যামিল্টনিয়ানটা স্যার কত বাই কত হবে জিজ্ঞেস করছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নাম্বার, এটা নাম্বার মানে ফাইনালি 1 × 1। 2 × কত 1 বাই নাকি কত? স্যার? 2 × 1 হলে গুণ হবে কি করে? পরেরটা তো 2 × এই তোমার তোমার দেখো, এই একটা রো আছে, এটা হচ্ছে 2 × 1, না 1 × 2, তারপরে এইটা একটা হ্যামিল্টনিয়ান, তারপরে একটা কলাম ভেক্টর, এটা হচ্ছে 2 × 1। আচ্ছা 2 × 2 হতে হবে তাহলে। এক্স্যাক্টলি, এটা হবে 2 × 2। তার মানে আমি দেখতে পাচ্ছি আমি যে এইটা যদি, এইগুলো যদি নাম্বার হয়, এই H11 H12 H21 H22, তার মানে হ্যামিল্টনিয়ান মাস্ট বি 2 × 2। হ্যাঁ স্যার। তাহলে এই দুটো ইকুয়েশন, এই যে দুটো কাপলড ইকুয়েশন, এই দুটো কাপলড ইকুয়েশনসকে আমি একসঙ্গে এইভাবে লিখতে পারি, IH কাট ডিজিটি, একটা কলাম ভেক্টর নিলাম C1t C2t সমান H11 H12 H21 H22। তাহলে একটা 2x2 ম্যাট্রিক্সের জন্য আমার কটা এলিমেন্ট লাগে? 4টে। হ্যাঁ 4টে। 4টে। তাহলে হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্সটা এরকম হয়ে গেল, C1t C2t। তাহলে এটা হলো 2 × 1, হ্যামিল্টনিয়ান ম্যাট্রিক্সটা হবে 2 × 2, এইটা হবে 2 × 1। এই তো গল্প। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে মনে করো তুমি এই প্রবলেমটাকে এক্সটেন্ড করো যে n ডাইমেনশনাল, n লেভেল সিস্টেম, এটা হলো 2 লেভেল সিস্টেমের জন্য, দুটো বেসিস ছিল আমার, 2 লেভেল সিস্টেম। এবারে n লেভেল সিস্টেমের জন্য তুমি এটাকে কিভাবে লিখবে একটু বলবে আমায়? শ্রোডিঙ্গার ইকুয়েশন একই রকম, কি লিখবো বলো তুমি? এটাকেই এক্সটেন্ড করবো। তাহলে ওটা n × 1 হবে ডিজিটি। তাহলে দেখো তোমার বেসিস ভেক্টরস কটা হবে? φ1 থেকে φn, হুম। φn, এটা হচ্ছে n খানা বেসিস ভেক্টরস হবে।
তারা অর্থনর্মাল বেসিস সেট। তাহলে আমি এই অঙ্কটা ঠিকভাবে করলে আমি দেখতে পাবো এই প্রবলেমটা রিডিউসড হবে এরকম n খানা কাপল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাকে ম্যাট্রিক্সে লিখলে আমার এরকম হবে C1t n cross 1 অর্ডারের CNT, তাহলে এটা হবে n cross 1। হ্যামিল্টনিয়ানটা হবে কি, কত বাই কত হবে? n cross n। n cross n, এটাও কি হবে? n cross 1। তাহলে এইটা আমার হবে H11, লাস্ট এলিমেন্টটা হবে H1n, এদিকে আমার হবে HN1, আর এইখানে HNN। এবারে ডায়াগোনালে H22, এইভাবে চলবে, এইভাবে। এটা হবে H12। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি করলাম? আচ্ছা, n লেভেল সিস্টেমের জন্য যে হিলবার্ট স্পেসটা লাগবে ওটা কত ডাইমেনশনাল? n ডাইমেনশনাল তাহলে n ডাইমেনশনাল হিলবার্ট স্পেস আমার লাগবে। তাহলে এখন এই জন্য ফেইনম্যান এইখানে বলছে তুমি যদি এই হ্যামিল্টনিয়ান এই এই ম্যাট্রিক্সটার সম্পর্কে তুমি যদি জানো, মানে ইফ ইউ নো দ্য হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম, তাহলে আমার আননোন কি? এই যে ইকুয়েশন, আমি পরের পাতায় যাচ্ছি, আবার আমি 2 লেভেলে ফিরছি। তাহলে দেখো, 2 লেভেল সিস্টেমের ক্ষেত্রে DDT C1t equal to H11 C1t plus H12 C2t। পরেরটা কি হবে? IH কাট DDT C2t equal to H21 C1t plus H22 C2t। তোমার এই প্রবলেমটাতে আননোন কি একটু বলবে আমাকে? হোয়াট আর দ্য আননোনস? হ্যামিল্টনের আর C1t। না, আমি ধরে নিচ্ছি যে হ্যামিল্টনিয়ানের এলিমেন্ট গুলো, আমি হ্যামিল্টনিয়ানটা জানি। এখানে আননোন হচ্ছে C1t এবং C2t, আর নোন হচ্ছে আমার হচ্ছে HIJ গুলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এই C1 C2t এদেরকে কি বলে? এদেরকে বলে যে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। কি বলে? প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। তুমি যখন এইচএস এ পড়েছিলে যে একটা ভেক্টরের কোফিসিয়েন্ট, সেই কোফিসিয়েন্ট গুলোই C1 C2, কি তাই না? হ্যাঁ স্যার। সেটাকে কোয়ান্টাম মেকানিক্স এর ল্যাঙ্গুয়েজে বলছে যে তারা কমপ্লেক্স, এই C1 C2 এরা কমপ্লেক্স, তাদেরকে আমরা বলছি প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। তাহলে আমার এখন দরকার C1 এবং C2 কে ডিটারমাইন করা ফর 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 এ গিভেন হ্যামিল্টনিয়ান, এবং সেখান থেকে আমাকে প্রবাবিলিটিটা জানা, যে তাহলে C1 টির
মড স্কোয়ার, এটা মানে হচ্ছে প্রবাবিলিটি, এটার মানে হচ্ছে P1T, বা P1 লিখতে পারো। আর মড অফ C2T স্কোয়ার, এটা হচ্ছে P2T। এটা T এর সাথে ভ্যারি করবে। P গুলো হচ্ছে প্রবাবিলিটি। দেখো এখানে মড স্কোয়ার আছে মানে কি, C1 তার সাথে কনজুগেট করা আছে। C1 মড স্কোয়ার সমান C1 স্টার T ইন্টু C1T। এটাকে বলা হচ্ছে, এইটার মানে হচ্ছে, এটাকে বলছি আমরা P1। এই P1 হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইন স্টেট φ1। এটার মধ্যে কি রয়েছে না, এটা বলা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দি পার্টিকেল ইন φ1। তাহলে P2 কি বলবো, P2 কে কি লিখবো, P2 সমান, P2 কে কি বলবো, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইন φ2। স্যার φ1 φ2 তো বেসিস ভেক্টর, মানে ওই বেসিস ভেক্টরেই ওই যে কোফিসিয়েন্টটা বার করছো, এই যে C1টা বার করলে কি করে, C1T মানে কি, এই টোটাল স্টেট ভেক্টর সাথে φ1টাকে ইনার প্রোডাক্ট করলে দ্যাট গিভস C1। তার মানে এইটা হচ্ছে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। আর আমরা জানি যে অ্যামপ্লিটিউডের মড স্কোয়ার করলে আমি যেটা পাই সেটা হচ্ছে প্রবাবিলিটি। হ্যাঁ, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইন φ1 মানে ওই φ1 বেসিস রিজিয়নে হবে নাকি, মানে হ্যাঁ হ্যাঁ, φ1 স্টেটে। যেমন তোমার ধরো আমি যখন অ্যামোনিয়া মলিকিউলটা আঁকলাম, হাইড্রোজেন অ্যাটম গুলো আর নাইট্রোজেনটা এরকম রয়েছে, এই স্টেটটাকে আমি বলছি নাইট্রোজেনের φ1 স্টেট, আর এই স্টেটটা হচ্ছে আমার নাইট্রোজেনের φ2 স্টেট। দুটো স্টেট আমি কনসিডার করছি, অন্য কিছু কনসিডার করছি না। এবারে পার্টিকুলার স্টেটটা কি না, এই দুটো স্টেটের লিনিয়ার কম্বিনেশন। কি বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবারে তোমার কোশ্চেন, এমনি নরমাল ভেক্টর অনুযায়ী যে আমরা i ক্যাপ j ক্যাপ ধরি, মানে ওইটা আর এইটার মধ্যে এটা এক না আর কি। হ্যাঁ অনেকটাই, এটাও বেসিস ওটাও বেসিস, আমি বেসিস হিসেবে এই স্টেট গুলোকে কনসিডার করছি। আচ্ছা আচ্ছা, বোঝা গেছে? স্যার বোঝা গেছে। কারণ এইখানে তুমি দেখো, এই সাইটিটাকে আমি লিখছি লিনিয়ার কম্বিনেশন C1T φ1 প্লাস C2T φ2। তার মানে কি হচ্ছে, আইদার স্পিন আপ, আমি যদি স্পিন সিস্টেম ভাবি, এইটাকে আপ স্টেট ভাবতে পারো আর এটাকে ডাউন স্টেট ভাবতে পারো, এবং এদের একটা লিনিয়ার কম্বিনেশন করে আছে, নতুন স্টেটটা স্পিন স্টেটটা এ স্টেট। কি বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। না মানে আমি বলছিলাম যে, মানে i ক্যাপ j ক্যাপ একটা পার্টিকুলার ডিরেকশন কে ইন্ডিকেট করে, তো এটা তো ওরকম সেরকম না, মানে এটা একটা না, স্টেট। এটা ঠিক ডিরেকশনটা তুই ম্যাট্রিক্স দিয়ে ভাবার চেষ্টা করো। এটা স্টেট, যেমন মনে করো একটা লাইটের, মনে করো একটা আলো, তার দুটো বেসিস পোলারাইজেশন স্টেট আছে, একটা হচ্ছে এক্স পোলারাইজেশন আর একটা হচ্ছে ওয়াই পোলারাইজেশন, হ্যাঁ রাইট? তাহলে একটা আরবিট্রারি লাইটের স্টেট অফ পোলারাইজেশনটাকে তুমি কিভাবে লিখবে? এই দুটো বেসিস পোলারাইজেশন স্টেটের লিনিয়ার কম্বিনেশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। যেমন তোমরা শ্রডিঙ্গার ক্যাটের কথা শোনো না, যে দুটো স্টেট বিড়ালটা, ডেড অ্যান্ড
লাইভ এন্ড ডেট। তাহলে আমি সেখানে স্টেটটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? সাই ইকুয়াল টু, এটা টি এর সাথে এ করছে, C1T কেট ডেট প্লাস C2T কেট অ্যালাইভ। তার মানে এটা কি, বেড়ালটা কিছু কিছু সময় দুটো স্টেটেই থাকবে, আমি সেটাই বোঝাতে চাইছি। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। এমন সিচুয়েশন আসবে, এক্সট্রিম সিচুয়েশন হচ্ছে আইদার ডেড অর অ্যালাইভ। যেমন এখানে যখন পার্টিকুলটা এইখানে পৌঁছে যাচ্ছে তখন ওটা φ1, যখন এখানে আছে শুধু φ2 থাকবে, কিন্তু মাঝামাঝি তো সময়টা তো যাচ্ছে আসছে। কিন্তু হ্যাঁ, এই এই স্টেট 1 আর স্টেট 2 তে থাকার মাঝখানের সময়টাতে ও কি করবে? ইট ইজ ইন দ্য সুপারপোজ স্টেট। φ1 আর φ2 একসাথে সাইমালটেনিয়াস নাকি? সাইমালটেনিয়াসলি, এইটাই তো কোয়ান্টাম মেকানিক্স না, এটাই কোয়ান্টাম মিস্ট্রি। আচ্ছা, না তাহলে ওই প্রবাবিলিটিটা স্যার বের করছি, মানে ওটা সাইমালটেনিয়াস কোথায় কতটা থাকবে ওইটা আর কি। এক্স্যাক্টলি, আমি এই প্রবলেমটাতেই আমি আগের দিন করেছি। এবারে যদি আমার ওই আগের দিনের লেকচারটাতে যাও, তাহলে এন্টায়ারটা আমি করেছি ওখানে, আচ্ছা আচ্ছা। এন্টায়ার বিষয়টা করেছি। এরপরে আমি কি করেছি আমি বলে দিই একবার, কারণ আজকে তো আর নতুন কিছু পড়াবো না, এটাকেই আমি রিভাইজ করছি। অতএব ওখানে পুরোটাই আমি ডিটেলসে করা আছে, একটু হ্যাঁ যদি স্যার, তোমরা দেখো তো খুব ভালো দেখে হয়। নেবো তাহলে। হ্যাঁ, এবারে আমার মেন কনসার্নটা কি? মেন কনসার্ন হচ্ছে এই দুটো ইকুয়েশনকে সলভ করা, কারণ আমাকে প্রবাবিলিটি অ্যাম্পলিটিউডটা পেতে হবে, এটা আননোন। আচ্ছা, হ্যামিল্টনিয়ানটা কোন সিস্টেমে কেমন ফাইন্ড করবো? মানে আমি ধরে নিলাম যে হ্যামিল্টনটা জানা নোন, ওটা কেমন স্যার ফাইন্ড করা? হ্যাঁ বলছি, এবারে মনে করো যে তুমি হ্যামিল্টনিয়ানকে ভাবতে পারো কিভাবে, একটা ট্রায়াল এরার দিয়ে আমরা দেখি। একটা এক্সাম্পল নেই, মনে করো তোমার হ্যামিল্টনিয়ানটা তো ম্যাট্রিক্স, এইচটা একটা 2x2 ম্যাট্রিক্স এই প্রবলেমের জন্য। তুমি ধরো এটা হলো E0 ফার্স্ট এলিমেন্ট, এটা 0, এটাও 0, এটা E0, এরকম একটা হ্যামিল্টনিয়ান ডায়াগোনাল। ফিজিক্সটা বোঝার জন্য আমি এটা একটা এক্সাম্পল নিই। এটা স্কেলার, এগুলো মানে এগুলো এনার্জি ভ্যালু। এবারে তুমি দেখো H11 হচ্ছে E0, তাহলে এই ইকুয়েশনটা কি হবে? বসিয়ে দাও, IH কাট DDT C1T ইকুয়াল টু E0 C1T। এর সলিউশন কি হবে একটু বলবে কেউ? C1T-র সলিউশন, এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কি হবে একটু বলো। হ্যালো, হ্যাঁ স্যার বলছি, C1T ইন্টিগ্রাল। হ্যাঁ, ইন্টিগ্রেশন করার পরে উত্তরটা কি হবে? একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে হ্যাঁ, টাইমস e টু দি পাওয়ার
এক্সপোনেনশিয়াল আসবে মাইনাস আই বাই এইচ কাট E0t। এইটা হবে কিনা দেখো, লগ আসবে, কারণ এটা হচ্ছে টাইম ডেরিভেটিভ, এখানে একটা C1t আছে, তাহলে টাইম ডেরিভেটিভ ডিভাইডেড বাই C1, তাহলে এরকম ইন্টিগ্রেশনের ফর্মটা আসছে dx বাই x, তাহলে এটা হচ্ছে ln x। কি ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, এবারে দুদিকে ডিটি দিতে হবে, ঠিক আছে, হয়ে যাবে। এবারে তুমি দেখো, এইবারে যে এই ইকুয়েশনটা কি হবে, সেকেন্ড ইকুয়েশনটা IH কাট ডিডিটি অফ C2t ইকুয়াল টু কি লিখবো বলো? এই এই ম্যাট্রিক্সের H22 টা আছে, এটা আছে, এটা নেই, এটা 0, তাহলে কি লিখবো রাইট হ্যান্ড সাইডে? E0 C2t। E0 C2t। C2t। এবারে দেখো, তাহলে সলিউশন কি হবে? C2t সমান অ্যানাদার কনস্ট্যান্ট টাইমস e টু দি পাওয়ার মাইনাস I বাই এইচ কাট E0t। হ্যাঁ স্যার। এবারে দেখো, এই প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড যে কোনো সময়ে, যে কোনো সময়ে ও কি কখনো C1 থেকে C2 তে আসতে পারবে? ধরো পার্টিকেলটা T0 তে, হ্যাঁ কোশ্চেনটা আমি বলছি এবার, মনে করো T ইকুয়াল টু 0 তে পার্টিকেলটার টোটাল প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড C1 এর T0 এটা ছিল 1, আর C20 এটা হচ্ছে 0। তার মানে ইনিশিয়াল টাইমে পার্টিকেলটা কোন স্টেটে ছিল? কোন স্টেটে ছিল পার্টিকেলটা? না, এটা ছিল ফার্স্ট ফাই1 স্টেটে পার্টিকেলটা ছিল। আমার এটা ইনিশিয়াল কন্ডিশন, এটা ইনিশিয়াল কন্ডিশন। ঠিক আছে। এবারে সময় যত ইভলভ করবে, টিটা বাড়বে, তাতে কি পার্টিকেল, তুমি কি কোনোভাবে C2t আনতে পারবে এই এক্সপ্রেশন থেকে? আলাদা মানে কনস্ট্যান্টটা একই হল, মানে আলাদা যেহেতু তো আনা একটা যাবে না। একটা একটা ফেজ দেখো, তুমি টাইম এগোলে কি হবে না, একটা ফেজ আসবে, তুমি প্লট করলে, তুমি প্লট করো, তুমি মনে করো তুমি প্রবাবিলিটিটা দেখতে চাইছো, মানে মড অফ C1 স্কোয়ার এক ডিফারেন্ট টাইমে দেখতে চাইছো, এখানে টি, এবারে কি দেবে? মড স্কোয়ার হলে কি হবে, এই এক্সপোনেনশিয়ালটা কি হবে অ্যাট এনি টাইম, এটা 1, তার মানে এটা একটা কনস্ট্যান্ট। তার মানে সময় যত সময় যাক না কেন, পার্টিকেলটা ওই স্টেট 1-এই থাকবে, মানে শুরুতে যে স্টেটে ছিল সেই স্টেটেই থাকবে। তুমি ক্যালকুলেট করো, T0 তে C1t কত? T0 তে C10 হচ্ছে 1, তাহলে P1 at 0 এটা কত? না, এটাও 1। T ইকুয়াল টু T তে যখন টাইমটা T, তখন C1t কত হবে?
বলো C1T কত হবে? C1T e to the power তো e minus I by h e0t। বেশ, এইবারে এইবারে তখন কি হবে? এই কনস্ট্যান্টটা তো থাকবে না, এই ভ্যালুটা তো রয়ে যাবে সারাক্ষণ। হ্যাঁ হ্যাঁ। তার মানে কি পার্টিকেলটা সেই স্টেট ওয়ানেই রয়ে যাবে। হ্যাঁ, আবার চেঞ্জ যদি হবে না। চেঞ্জ হবে না, আমি যদি আবার সেকেন্ড একটা ইনিশিয়াল কন্ডিশন নিই, যে আবার মনে করো এটা না নিয়ে আমি এটা নিলাম, যে T0-তে C1 0 ছিল 0 আর C2 0 হচ্ছে 1, তাহলে কি হবে? তাহলে C2 তাহলে আর তোমাকে C3 থেকে যাবে। এইটাই থাকবে, তাহলে কনস্ট্যান্ট একটা থাকবে। তাহলে তাহলে হ্যাঁ আমার কি পার্টিকেলটা সেই স্টেট 2-তেই থাকবে। হ্যাঁ, তাহলে মানে C2। টানেলিং এর, হ্যাঁ, একই রকমই কার্ভ হবে। একই রকম হবে। তাহলে কি টানেলিংটা হবে? নাইট্রোজেন এখান থেকে এই প্লেনের ভেতর দিয়ে এদিকে আসতে পারবে? এটা φ1 ইনিশিয়ালি এটাতে ছিল, তাহলে এটাতে কি কোনো সময় আসতে পারবে সে? না, হিসাব মতো স্যার না মনে হচ্ছে। আসতে পারবে না। তার মানে এটা কি এই ধরনের হ্যামিল্টনিয়ান এই টানেলিংটা করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। এই ধরনের ডায়াগোনাল হ্যামিল্টনিয়ান, এই ধরনের ওঠানামাটা ফ্লিপিং, এটাকে বলে ফ্লিপিং, এটা করতে পারবে না। আচ্ছা, আচ্ছা, মানে আমি অন্য যদি হ্যামিল্টনের হলে পারবে। অন্য হ্যামিল্টনিয়ান নিতে হবে, তার মানে কি ফেইনম্যান এই জায়গাটা তোমাকে হ্যামিল্টনিয়ানটা চেনাচ্ছে, যে কি ধরনের হ্যামিল্টনিয়ান নিলে এই পার্টিকেলটা আপস্টেট ডাউন স্টেট এরকম করবে সময়ের সাথে সাথে। আচ্ছা, না মানে স্যার ওটা তো আমার ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে, ওর এক্সপেরিমেন্টালি তো ও কি অ্যাকচুয়াল মানে আপ ডাউন করে তাহলে। হ্যাঁ, নইলে তুমি স্টেট ওয়ানে, ইনিশিয়ালি স্টেট ওয়ানে ছিল, সে স্টেট 2-তে তাকে পাওয়া যাচ্ছে কি করে? কোনো একটা মেজারমেন্টে। আচ্ছা আচ্ছা। মানে যখনই মেজারমেন্ট করবে তখন আইদার আপে থাকবে অথবা ডাউনে থাকবে, হুম হুম। যে কোনো এটাই আর কি। একটা। কিন্তু আমি প্রথমবার মেজার করলাম, তাহলে আমি φ1-এই পেলাম, দ্বিতীয়বার মেজার করলাম φ2-তে, তার মানে টানেলিং হয়ে গেছে। হ্যাঁ, তো স্যার φ1 আর φ2 এর মাঝেরটা আমি মেজারমেন্ট করতে পারবো না। না, সেটা মেজারমেন্ট করতে পারবে না, সেটা মেজারমেন্ট করতে পারবে না, কারণ যে কোনো মেজারমেন্টে ও ওয়ান অফ দ্য স্টেটে ও কোলাপস করবে এই ওয়েভ ফাংশনটা। যখনই তুমি আচ্ছা। এই যে ওয়েভ ফাংশনটা লিখছো, তুমি যখনই একটা মেজারমেন্ট করছো, তুমি তখনই কি হবে, এই সাইটিটা কোলাপস করে আইদার স্টেট ওয়ানে চলে যাবে অথবা স্টেট 2-তে যাবে, তুমি সুপারপোজটা পাবে না। কিন্তু সুপার করতে পারবো। কোন ট্রায়ালে কোনটা পাবে, দ্যাট উই ডোন্ট নো। তুমি ধরো 1,00,000 বার কন্ট্রাইলেন্ট করলে, হ্যামিল্টনিয়ান মানে আচ্ছা না মানে এক এক্সপেরিমেন্টাল। হ্যাঁ, তার মানে কি তোমার এটা হচ্ছে প্রবাবিলিস্টিক। মানে আমি মানে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে এই ট্রায়ালে ওই φ1 থাকবে না φ2 থাকবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এবারে আচ্ছা। আমরা আবার সেই আগের আলোচনাটায় আসি, আমি পরের পাতায় যাচ্ছি। এবারে আমি যদি এরকম হ্যামিল্টনিয়ানটা নিই, একটু গেস করো তো, এটাও ডায়াগোনাল, এ কি পারবে?
1 থেকে 2 এ, 2 থেকে 1 এ আসতে। এটাই তো স্যার আগের বারে নিলেন মনে হচ্ছে না, ওটা E0 ছিল, একই ভ্যালুটা একই ছিল। আচ্ছা, এটা E1 E1 তাহলে E2 সেই E1 একই গল্প, মানের উপর কিন্তু নির্ভর করবে, একই গল্প। একই গল্প। যদি ইনিশিয়াল কন্ডিশনে যদি স্টেট 1 এ থাকে, সে চিরদিন স্টেট 1 এই থাকবে। যদি সে ইনিশিয়াল যদি সে 5-2 স্টেটে থাকে, সে চিরদিন ওই 5-2 স্টেটে বিলং করবে। তার মানে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স আমার এই টানেলিংটা দিতে পারছে না। এবারে এবারে ফেইনম্যান যে ঠিক একই লজিক। এবারে ফেইনম্যান যে হ্যামিল্টনিয়ানটা নিচ্ছে, যে এই নাইট্রোজেন অ্যাটমটা ফ্লিপ করবে, সেটার জন্য নিচ্ছে এইরকম একটা ম্যাট্রিক্স E0 E0 -A -A। দেখো অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো নন জিরো। এবারে তুমি দেখো, তুমি এবার দেখো ইকুয়েশনটাতে দেখো এবার। তাহলে এটার জন্য আমি লিখছি IH কার্ড DDT C1T ইকুয়াল টু H11 কত? E0 E0 phi1 E0 C1 প্লাস মাইনাস A C2। কি কাপলড এলো? হ্যাঁ স্যার। এই কাপলড না হলে বিষয়টা হবে না, বুঝলে? C2T এটা সমান কি হবে? মাইনাস A C1T প্লাস প্লাস E0 E0 C2T। এবারে এই দুটো ইকুয়েশনকে আমাকে সলভ করতে হবে। সলভ কি করব? আমি দুটো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই দুটোকে আমি যদি অ্যাড করি কি হবে? DDT C1 প্লাস C2, এটা একটা। কি লিখতে পারি তো লেফট হ্যান্ড সাইডটাকে? হ্যাঁ স্যার, অ্যাড করে দিয়েছেন। অ্যাড করেছি। পরেরটা কি হবে? এটাকে রাইট হ্যান্ড সাইডে কি লিখবো? E0 -A ইন্টু C1 প্লাস E0 -A ইন্টু C2। ঠিক আছে লেখা? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আমি এটাকে নিতে পারি E0 -A, এটা কমন নিয়ে নিলাম, ইন্টু C1 প্লাস C2। দেখো এখানে ডেরিভেটিভে C1 প্লাস C2 আছে, এখানেও C1 প্লাস C2 আছে। তাহলে আমি এটা সহজেই আগের মতো আমি করতে পারি। C1 প্লাস C2 সমান e টু দি পাওয়ার একটা কনস্ট্যান্ট, আমি সেই কনস্ট্যান্টটাকে আমি নিচ্ছি স্মল a e টু দি পাওয়ার মাইনাস I বাই H কাট E0 -A। আগে এগুলো জিরো ছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ইন্টু টি, এইটা হবে আমার C1 প্লাস C2। এবারে যদি দুটো ইকুয়েশনকে মাইনাস করি, এটা ছিল ধরো 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, এইটাতে আমি করেছি 1 প্লাস 2, এবারে আমি করব 1 মাইনাস 2। 1 - 2। বলো এবার কি হবে? C1 - C2 সমান আপনার আসবে ওখানটা। তাহলে তাহলে আমি লিখি IH কার DDT C1 - C2
সমান, তাহলে E0 প্লাস এ ইন্টু C1, কারণ হ্যাঁ, এখানে মাইনাস একটা থাকবে না, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে যাবে, আর মাইনাস এটাতে হবে কমন করে দেবে, মাইনাস E0 প্লাস এ প্লাস এ ইন্টু C2, C2, তাহলে কমন নিয়ে নি, E0 প্লাস এ ইন্টু C1, মাইনাস C2, C1 মাইনাস C2, তাহলে আবার সলভ করো, তাহলে C1 মাইনাস C2 সমান, নতুন কনস্ট্যান্ট নিলাম B, e টু দি পাওয়ার মাইনাস I বাই H কাট E0 মাইনাস A ইন্টু T। দেখো এগুলোকে জিরো করে দাও, তুমি সে আগের উত্তর পেয়ে যাবে ডায়াগোনাল ম্যাট্রিক্স এর জন্য। এইখানে এটাকে জিরো করো, এখানে এটাকে জিরো করো, ও না এটা E0 প্লাস এ, সরি এটা প্লাস এ, ঠিক আছে। হ্যাঁ স্যার, এবার দুটোকে আবার অ্যাড করে দিন, তাহলে C1 পেয়ে যাবো, C2 পেয়ে যাবো। এক্স্যাক্টলি, এবারে আমি দুটোকে অ্যাড করলাম, তাহলে C1 সমান আমি লিখি এবার, C1 কিন্তু টাইম ডিপেন্ডেন্স আছে, হ্যাঁ এটাই অনেক সময় ছেড়ে যাচ্ছি, তাহলে C1 টা হবে A/2, আমি পরের পাতায় লিখছি কারণ এখানে একটু স্পেসটা কমে গেছে। তাহলে আমি এবারে কি করছি, যে সলিউশনটা লিখে দিচ্ছি, A/2 e টু দি পাওয়ার মাইনাস I বাই H কাট E0 মাইনাস A ইন্টু T প্লাস B/2 e টু দি পাওয়ার মাইনাস I বাই H কাট E0 প্লাস A ইন্টু T C2T equal to A/2 e to the power minus I by H cut E0 minus A into T minus B/2 e to the power minus I by H cut E0 plus A into T। কি ঠিক আছে? এটা সলভ করলে তুমি পাবে। এইবারে আমরা করছি কি, এবারে মনে করো আমার ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন, যে কোনো ফিজিক্সের প্রবলেমে একটা ইনিশিয়াল কন্ডিশন লাগে। শুরুতে তুমি সিস্টেমটাকে কিভাবে প্রিপেয়ার করেছো, তাহলে আমি লিখলাম যে at t equal to 0 C1 প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড গুলো এরকম ইকুয়াল টু 1, তার মানে এটাকে আমি পার্টিকেলটাকে প্রস্তুত করেছি φ1 স্টেটে এবং C2 0 তখন 0। ক্লিয়ার? এটার মানে কি না, probability amplitude for finding the particle in state 1 is 1 and probability amplitude for finding the particle in state 2 at t equal to 0 is 0. এইবারে তুমি এখানে এই এক্সপ্রেশনে t0 করে দাও, কি পাচ্ছ, C1 0 সমান, সব t গুলোকে 0 করো, কি পাচ্ছ বলো বলো? ওখানে পাবো তাহলে A/2 A প্লাস B/2, তাই তো? A প্লাস B/2। আর C2 0 তে তুমি যদি বসাও, এইটার সমান 1 অ্যাকচুয়ালি,
অ্যাকর্ডিং টু দিস, a minus b by 2 হবে। তাহলে a মাইনাস b বাই 2 এটা সমান কি লিখবো? 0। 0 মানে a সমান b। 0। তাহলে a সমান b, ইট ইমপ্লাইজ দ্যাট a সমান b। তাহলে a সমান b যদি হয়, এখান থেকে আমি কি ইমপ্লাই করব? a সমান 1 a সমান 1 আর b সমান b সমানও 1। 1 কি ঠিক আছে তো? তাহলে আমি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট গুলোকে বের করে ফেললাম ফ্রম ইনিশিয়াল কন্ডিশনস। হ্যাঁ স্যার। তাহলে এবারে আবার আমি লিখি যে c1t ইকুয়াল টু a1। তার মানে দেখো হাফ কমন চলে আসছে, হাফটাকে আমি বাইরে নিলাম, ইন্টু e টু দি পাওয়ার মাইনাস i বাই h কাট e0 মাইনাস a ইন্টু t প্লাস e টু দি পাওয়ার মাইনাস i বাই h কাট e0 প্লাস a ইন্টু t। এবারে তুমি দেখো ই টু দি পাওয়ার মাইনাস i বাই h কাট e0 এটাকে কমন নেওয়া যাবে। হ্যাঁ স্যার। ই টু দি পাওয়ার মাইনাস i বাই h কাট e0 ইন্টু t কমন নিলাম, তাহলে আমার পড়ে থাকলো ই টু দি পাওয়ার i বাই h কাট প্লাস at প্লাস ই টু দি পাওয়ার মাইনাস i বাই h কাট at বাই 2। তাহলে এইটাকে আমি ভাবতে পারি ই টু দি পাওয়ার ix প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ix বাই 2। এটা মানেই তো কোসাইন এক্স। তাহলে আমি এটাকে লিখতে পারি, কি লিখতে পারি, যে ই টু দি পাওয়ার মাইনাস i বাই h কাট e0 t ইন্টু কস অফ at বাই h কাট। আমার এক্সটা হচ্ছে এখানে at বাই h কাট, কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে তুমি এবারে এইখানে টিটা প্লাগ করলে c1 এর প্রবাবিলিটি অ্যামপ্লিটিউডটা পেয়ে যাবে যে কোনো সময়। ঠিক একইভাবে তুমি যদি c2টাকে দেখো, আমি পরের পাতায় যাচ্ছি, তাহলে ঠিক একইভাবে c2t, তাহলে আমি c1টা আবার লিখছি সমান ই টু দি পাওয়ার মাইনাস i বাই h কাট e0 t ইন্টু কোসাইন অফ at বাই h কাট। তুমি c2t ক্যালকুলেট করে তুমি দেখবে ঠিক একইভাবে সমান একটা i থাকবে, কারণ ওটাকে সাইন at বাই h কাট নিয়ে আসবো, ই টু দি পাওয়ার মাইনাস i বাই h কাট e0 t ইন্টু সাইন at বাই h কাট। কি বোঝা গেল না গেল না? এবারে দেখো মড অফ c1t হোল স্কোয়ার কি হবে বলো? এইটার মড কত হবে? মানে c1 নেব আর c1 এর কনজুগেট নেব। হ্যাঁ, নিলে কি হবে না cos স্কয়ার at বাই h কাট। ওটা তো 1 হয়ে যাবে। এটা কি হবে? c2t স্কয়ারটা কি হবে?
sin square AT by H. sin স্কয়ার AT by H কাট। তাহলে এটা হলো probability of finding the particle in state 1 at a particular time t। এটা হলো probability of finding the particle in state 2 for any time t। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে প্লট করব। একই প্লটে আমি p1 প্লট করব, p2 প্লট করব। p1 এবং p2 দুটোই প্লট করব। তাহলে p1টা প্লট করো t0। আচ্ছা, এবারে দেখো এখানে একটু ইউনিটটা নিয়ে একটু প্রবলেম আছে। ইউনিটটা হবে এটা হবে ইউনিটস অফ h কাট বাই a। তাহলে টাইমটা এখানে এখানে যে অ্যাক্সিসটা লিখবো এটা t ইউনিট হবে h কাট। হ্যাঁ, তার মানে কি এটা 0, এটা হচ্ছে 0 t0, এখানে একটা পাই একটা পাই থাকবে, এখানে π/2 3π/4 তারপরে 2π, না ভুল করেছি, এটা হবে π/4, এটা π/2 3π/4 তারপরে হবে পাই, তারপরে ঠিক একই ভাবে আবার যাবে। ওকে? হ্যাঁ স্যার। তুমি যদি কসটাকে t1টাকে প্লট করো কি রকম যাবে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে হাফ 0.5, তাহলে 0তে কত ম্যাক্সিমাম? π/4 এ কোথায় আসবে? cos π/4 মানে cos স্কয়ার 4 1/2 হাফ হবে তাহলে। π/4 এ এইখানটায় আসবে। π/2 তে কি হবে? 0, তারপরে আবার হাফ 3π/4 হাফ, তারপরে আবার 1 হবে। তাহলে আমি যদি প্লট করি কি হবে? এই তারপরে আরেকটু যদি আমি ওই দিকে যাই তাহলে কি হবে? এটা এরকম যাবে। এবারে আমি যদি p2টাকে প্লট করি, t0তে কত? p2 0, π/4 দুজনেরই একই হবে। হ্যাঁ, একই হবে। তারপরে যখন তখন ওটা 1, তাহলে এইটা প্লট করলে এখানে আবার সেই কমন, এখানে আবার 0, তাহলে আমার দেখো ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে দেখো ডিফারেন্ট টাইমে দুটোরই প্রবাবিলিটি তুমি পাচ্ছ। যেমন এইসব রিজিয়ন গুলোতে, এই রিজিয়ন গুলোতে মনে করো, এই রিজিয়ন গুলোতে এই সময়ে কি পাচ্ছ? এরও প্রবাবিলিটি আছে, আবার এরও প্রবাবিলিটি আছে। তাহলে পার্টিকেল রিমেন্স ইন বোথ দ্য স্টেটস ডিউরিং দ্যাট টাইম। হিসাব মতো স্যার ফার্স্ট এটা প্রবাবিলিটি বেশি, তাহলে ওই দিকে চান্সটা বেশি থাকবে নাকি মেজারমেন্ট করলে? না, কোথায় প্রবাবিলিটি বেশি? টোটাল প্রবাবিলিটি 1। ও আচ্ছা, টোটাল প্রবাবিলিটি 1। টোটাল প্রবাবিলিটি 1, বেশি কম নয়। ও বাড়লে এ কমে যাবে। এটা যে কোনো সময় এইটা মেনে চলবে। দেখাও যাচ্ছে স্যার, যোগ করে দিলে স্যার 1 হচ্ছে একদম। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে কিছু কিছু সময়ে তুমি দেখো, মানে পার্টিকুলার ইনিশিয়ালে ও ফার্স্ট স্টেটে ছিল,
তারপরে যখন সময় গেছে ফার্স্ট স্টেটে থাকার প্রবাবিলিটি কমেছে, কমতে 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 0 হয়েছে, আবার ও তখন ম্যাক্সিমাম হয়ে গেছে। তার মানে কি পার্টিকুলার টানেলিং হলো। তার মানে আমি যে প্রবলেমটা নিয়ে ডিল করছিলাম, তার মানে T0 তে পার্টিকুলটা এখানে ছিল, আস্তে 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 ও কি করলো, স্টেট 2 তে গেল, স্টেট 2 থেকে আবার ও স্টেট 1 এ আসছে। এইভাবে কি হচ্ছে, পার্টিকুল ফ্লিপ করছে আপ অ্যান্ড ডাউন। এটাই হলো কোয়ান্টাম মেকানিক্স। স্যার সিমিলারলি স্যার নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে ওটাও এরকম ফ্লিপ করতে পারে? কোনটা? মানে আপনি নাইট্রোজেনটাকে মানে ধরেছে ফ্লিপ করছে, নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে ওটাও এরকম ফ্লিপ করতে পারে? না, আমি অ্যাজ এ হোল অ্যাটমটা নিয়ে ভাবছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি তার ইন্টারনাল স্ট্রাকচারটা নিয়ে ভাবছি না, আমি শুধু ঠিক আছে। নাইট্রোজেন অ্যাটম অ্যাজ এ হোল ওটা নিয়ে ভাবছি। ওর স্টেটটা হচ্ছে সাইটি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর এখানেই রাখি। হ্যাঁ, তো আমার আগের লেকচারটা আমি আরো আজকেও যা বলেছি আগের দিনও তাই বলেছি। হ্যাঁ, যেটা মনে হবে সেটা ফলো করো। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা ফেইনম্যান লেকচারসে পেয়ে যাবে, 3rd ভলিউম। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ, এই থাক আজকে। হ্যাঁ। ম্যাডাম কই? হ্যাঁ, আর কিছু বলার থাকলে বলো কেউ। আর স্যার বলছিলাম যে স্যার তাহলে এটাকে, যে হ্যাঁ বলো। কোয়ান্টাম ওটাও কি স্যার শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে পাওয়া যায় না আলাদা? হ্যাঁ, কোনটা কোনটা না আমি এমনি বলছি যে আরেকবার যে বলো। প্রিন্সিপাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ওগুলো কি শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করেই পাওয়া যায় নাকি, না ওগুলো আলাদা ভাবে পাওয়া যায়? হ্যাঁ, হাইড্রোজেন অ্যাটম সলভ করলেই অনেকগুলো সিরিজ সলিউশন আসবে। সেই সিরিজগুলো কে তুমি যদি ট্রাঙ্কেট করতে চাও, পলিনোমিয়াল বানাতে চাও, ইনফাইনাইট সিরিজ, তখনই তোমার ওই কোয়ান্টাম নাম্বার গুলোর উদ্ভব হবে। ওটা একটা বিরাট আচ্ছা বড় এক্সারসাইজ। হ্যাঁ, হাইড্রোজেন আমার না কিছু ভিডিও লেকচার্স আছে কোয়ান্টাম মেকানিক্স এর উপর। ওই যখন করোনা পিরিয়ডে আমি অনলাইনে পড়িয়েছিলাম ছেলেদেরকে, সেই চ্যানেলের নাম ভিডিওর বলে লিঙ্ক দিবেন please? আমি আচ্ছা ম্যাডামকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, পুরো লিঙ্কটাই দিয়ে ঠিক দেবো। ঠিক হ্যাঁ, আছে। ওখানে তো আমি ওখানে পরপর আমি প্রথমে 2 স্টেট এইটা বলেছি, এটা দিয়ে শুরু করেছিলাম আমি কোয়ান্টাম মেকানিক্সটা। ঠিক আছে, তোমরা আচ্ছা এটা পড়ো, দেখো কি অসুবিধে হচ্ছে, নইলে একদিন কোনোদিন আবার বসা যাবে বা ফোন টোন করো। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার।